4 মাস ধরে তিনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছিলেন, সরকারি কাজকর্ম তিনি খতিয়ে দেখছিলেন, আর কি করছিলেন, সেনাবাহিনীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কিন্তু কে তিনি? আবারও বলছি যে কি ব্লুপ্রিন্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, আর সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী মোদিকে হত্যা করার একটা ছক কষা হয়েছিল। ঢাকা পুলিশ তো তাই বলছে যে সে নাকি একজন ব্যবসায়িক কাজের স্বার্থে তিনি বাংলাদেশে এসেছিলেন এপ্রিল মাসে। 4 মাস ধরে তিনি কাজ করে যাচ্ছেন, ব্যবসা করছেন। আহা হা হা, কি সেই ষড়যন্ত্র এবং কেন তাকে মরতে হল? সূত্রের খবর, অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর, যে পুতিন সেই বৈঠকে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমেরিকা যে কোনো সময় আমাকে মারতে পারে। যেমনটা হয়েছে শ্রীলঙ্কাতে, যেমনটা হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে নেপালে, তেমনটাই ঠিক ভারতে করার ছক কষেছিল CIA। তিনি জানেন কিভাবে আমেরিকা বাংলাদেশের মধ্যে স্থপতি করছে, মিলিটারি বেস ক্যাম্প করছে, স্যাটেলাইট বসাচ্ছে, আর ওখান থেকে ভারতের নজরদারি চালাচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, এরপর ভারত। এমনটাই ভেবেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। যেভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে একটা লোক দেখানো গণ অভ্যুত্থান সংঘটিত করা হয়েছিল, ঠিক তেমনটাই ব্লুপ্রিন্ট রচনা হয়ে গিয়েছিল ভারতের ক্ষেত্রেও। কিন্তু শেষ মুহূর্তে সেটা বাস্তবায়ন করতে পারছে না CIA। কেন পারছে না? বড় প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশকে কাজে লাগানো হচ্ছে ভারতে অস্থিরতা তৈরি করার জন্য। আর সেই কারণেই তো স্যাটেলাইট লাগানো হয়েছে বাংলাদেশে। ভারতীয় রেডারে সব পরিষ্কার। সেই ছবি তো পাঠানো হয়েছিল সেনাপ্রধান বাংলাদেশের ওয়াকারুজ্জামানকে। বলা হয়েছিল যে অস্বীকার করতে পারবেন না, আমাদের কাছে ছবি আছে। কক্সবাজার, চট্টগ্রাম, সেখানে তো তারা ওই ছবি নিয়েই গিয়েছিল। এর আগেও আমি বারবার বলেছি আপনাদের সেই একই কথা। আবারও বলছি যে কি ব্লুপ্রিন্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, আর সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী মোদিকে হত্যা করার একটা ছক কষা হয়েছিল, যে ছক আপাতত ব্যর্থ। আজ আপনাদের একটা গল্প বলবো এবং এই গল্পের মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরব যেটা পাকিস্তানে ঘটেছিল, যেটা শ্রীলঙ্কায় ঘটেছিল, যেটা বাংলাদেশে ঘটেছিল, যেটা নেপালে ঘটেছিল, সেটা ভারতে কোনোদিনও ঘটাতে পারবে না মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। কেন বলছি দেখুন। প্রথমে এটা দেখুন, ডেইলি স্টারের একটা খবর, বাংলাদেশি সংবাদ মাধ্যম। ভাবছেন শুরুতেই কেন বাংলাদেশি সংবাদ মাধ্যমে খবর দেখাচ্ছি? কারণ আছে মশাই, দেখতে থাকুন, বুঝতে পারবেন। কবেকার খবর এটা? 1 সেপ্টেম্বর 2025-এর খবর। কি লেখা হয়েছে? যে US ন্যাশনাল ফাউন্ড ডেট অ্যাট ওয়েস্টিন ঢাকা। এটা একটা হোটেলের নাম, আর সেই হোটেলটা হচ্ছে এইটা। এই হোটেলের একটি রুমে, বলবো নাম্বারটাও বলবো, এখানে উল্লেখ রয়েছে, একটি রুমে একটি মৃতদেহ পাওয়া যায়। কার? একজন মার্কিন পরিচয়, মানে মার্কিন ব্যক্তি আর কি, তিনি আমেরিকার। তার একটা দেহ উদ্ধার হয়, কিন্তু কিভাবে মৃত্যু, কে তিনি? দেখুন, পুলিশ রিকভার্ড দ্য বডি অফ এ US ন্যাশনাল ফ্রম এ হোটেল ইন ঢাকাস গুলশান ইয়েস্টারডে। মানে সেপ্টেম্বর 1 তারিখে খবর ছাপা হয়েছে,
আর তাহলে ঘটনাটা ঘটেছিল কবে? 31শে আগস্ট। 31শে আগস্ট একজন ইউএস ন্যাশনালের বডি পাওয়া যায় ঢাকার ওয়েস্টিন গুলশানে। ওয়েস্টিন বলে একটি বিখ্যাত হোটেল, সেই হোটেলের দ্য ডিসিজড ইন টেরেন্স আরভালে জ্যাকসন এজড অ্যাবাউট 50 সেড ইন্সপেক্টর মিজানুর রহমান অফ গুলশান পুলিশ স্টেশন। আর এই উদ্ধার হওয়ার পর গুলশান পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর মিজানুর রহমান তিনি কি বলেছেন? তার বক্তব্য, যার বডি উদ্ধার হয়েছে তার নাম টেরেন্স আরভালে জ্যাকসন, তার বয়স 50, আনুমানিক 50। হিজ বডি ওয়াজ রিকভার্ড ফ্রম রুম 808 ইন দ্য ওয়েস্টিন ঢাকা। হি অ্যাডেড রুম নাম্বার 808, যে রুমে এই দেহ পড়েছিল। He said the man was in Bangladesh on a business trip for the last few months and had checked into the hotel on August 29. পুলিশের বক্তব্য যে 29শে আগস্ট তিনি এসেছিলেন, কে? টেরেন্স আরভালে জ্যাকসন, তিনি বাংলাদেশে এসেছিলেন এবং এই ওয়েস্টিন হোটেলে তিনি চেক ইন করেন 29শে আগস্ট এবং 808 নম্বর রুমে তিনি ছিলেন এবং সেই রুম থেকেই 31শে আগস্ট রাতে তার একটি মৃতদেহ পাওয়া যায়। কিন্তু মৃত্যু হয় কিভাবে মৃত্যু হয় সে নিয়ে কোনো খোলসা করেনি, তদন্ত হচ্ছে বলে এমনটাই জানিয়েছিল পুলিশ, বাংলাদেশি পুলিশ। এবার দেখুন নিউজ এরিনা খবর কি করেছে। এই খবরটা গুরুত্বপূর্ণ, ওই একই খবর যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি খবর তুলে ধরে এবার একটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন লেখা আছে, মিস্ট্রি ডিপেন্ডস ওভার ইউএস অফিসার ডেথ অ্যাট ঢাকা হোটেল। এই হচ্ছে সেই ব্যক্তি টেরেন্স জ্যাকসন, এই হচ্ছে সেই ব্যক্তি। এই খবরটা ছাপা হয়েছে 7ই সেপ্টেম্বর 2025। কি আছে খবরে? দ্য ডিসিজড has been identified as Terence Arvale Jackson, 15. He first arrived in Bangladesh in April this year, according to Dhaka police. ওদিকে কে ছিল? হ্যাঁ, এদিকে ছিল হচ্ছে গুলশান পুলিশ স্টেশনের ইন্সপেক্টর। তার বক্তব্য 29শে আগস্ট এই ব্যক্তি টেরেন্স জ্যাকসন তিনি ওয়েস্টিনে চেক ইন করেছিলেন 808 নম্বর রুমে। আর ভারতীয় মিডিয়া বলছে ঢাকা পুলিশকে কোট করে যে তিনি বাংলাদেশে এসেছিলেন এপ্রিল মাসে, যেই এপ্রিল মাসে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগাম ঘটনা ঘটে গিয়েছিল, সেই এপ্রিল মাসেই তিনি বাংলাদেশে গিয়েছিলেন। দেখুন, ট্রাভেলড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি অন ওয়ার্ক রিলেটেড টু হিজ গভর্নমেন্ট। সরকারি কাজকর্ম খতিয়ে দেখেছিল তিনি, বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করেছিল। কে? টেরেন্স জ্যাকসন। পুলিশ হ্যাড প্রিভিয়াসলি মেনটেন্ড দ্যাট জ্যাকসন ওয়াজ ইন এ কান্ট্রি অফ বিজনেস। পুলিশ কি বলেছিল? আগেরটাতেই আপনাদের দেখালাম, এখানেও বলেছে তাই একই কথা, যে বাংলাদেশ অন এ বিজনেস ট্রিপ ফর এ লাস্ট ফিউ মান্থস। হ্যাঁ, এখানে অবশ্যই বলেছে। এখানে ডেইলি স্টারও বলছে যে বেশ কয়েক মাস ধরে তিনি বিজনেসের কাজে বাংলাদেশে ছিলেন, কিন্তু ওয়েস্টিন হোটেলে তিনি চেক ইন করেছিলেন 29শে আগস্ট। আর এরিনা কি বলছে? এরিনা বলছে তিনি বিজনেসের জন্য এসেছিলেন, একই কথা বাংলাদেশ পুলিশ সেটাই জানিয়েছে। এবার জ্যাকসনস প্রেসেন্স ইন বাংলাদেশ ইজ নাও বিং linked to classified assignment. Multiple sources revealed that he was involved in imparting military training on Bangladeshi army officers at undisclosed locations. His work reportedly continued for the least 4 months before his death. 4 মাস ধরে তিনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছিলেন, সরকারি কাজকর্ম তিনি খতিয়ে দেখছিলেন। আর কি করছিলেন? সেনাবাহিনীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কিন্তু কে তিনি? তিনি তো এসেছিলেন বিজনেসের কাজে, তিনি তো ব্যবসার কাজে এসেছিলেন বাংলাদেশে আমেরিকা থেকে। আর এসে কি করছেন? সরকারি কাজে নাক গলাচ্ছেন, সেনাবাহিনীদের প্রশিক্ষণে গিয়ে নাক গলাচ্ছেন। তাহলে কে তিনি?
দেখুন, জ্যাকসন ওয়াজ ফাউন্ড লাইং নেকেড ইন হিজ বেড ইনসাইড রুম নাম্বার 808 অন দ্য আফটারনুন অফ আগস্ট 31। বিকেলের দিকে 31শে আগস্ট বিকেলের দিকে তার দেহটি পাওয়া যায় 808 নম্বর রুম থেকে। হাউসকিপিং স্টাফ ডিসকভার দ্য বডি, স্বাভাবিকভাবেই তাই হয়। প্রম্পটিং প্যানিক অ্যামং হোটেল এমপ্লয়িজ, সিনিয়র স্টাফ অ্যাডভাইস কলিগস টু অ্যাভয়েড ডিসকাসিং দ্য ম্যাটার অ্যান্ড টু ইগনোর কলস ফ্রম দ্য মিডিয়া। স্বাভাবিকভাবেই এমপ্লয়ীদের মধ্যে একটা সাড়া পড়ে যায়, কর্মীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয় যে কী কারণে, কি হলো, এবার কি হবে। আর কি বলেছিল, সিনিয়র স্টাফেরা কিন্তু তাদের বলে দেওয়া হয়েছিল, সিনিয়র স্টাফ যারা ছিল তারা কিন্তু কর্মীদের বলে দিয়েছিল যে কোনো রকম মুখ খুলবে না, এই ঘটনা নিয়ে কোনো রকম মুখ খুলবে না। যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কিছু জানতে চায় তাদেরকেও একটি কথা, একটি শব্দ মাত্র বলবেন না। সেটা তারা পালন করেছিল কর্মীরা। অ্যারাউন্ড 12:30 PM অন দ্য সেম ডে, আচ্ছা কি বলেছে, 3 US embassy officials including a woman reached the hotel and instructed staff not to speak to anyone about the incident। একজন মহিলা ছিল, টোটাল 3 জন ছিল ইউএস এম্বাসির, 3 জন প্রতিনিধি ছিল, তার মধ্যে একজন মহিলা ছিল। তারা 3 জন মিলে ওই হোটেলে এসেছিল, এসে সবাইকে বলে গিয়েছিল যে কেউ যেন এই বিষয়ে কোনো কথা না বলে। এম্বাসি পার্সোনাল লেটার cordoned off Jackson's room with blue and yellow tapes। ঠিক আছে, তারপর তারাই, বাংলাদেশ পুলিশ নয়, তারাই এসে কি করেছিল, এই যে ব্লু আর ইয়েলো টেপ দিয়ে ওই জায়গাটা, ওই রুমটা ঘিরে দেওয়া হয়েছিল। ব্রট ইন দেয়ার ওন সিকিউরিটি অ্যান্ড মেডিকেল স্টাফ। বাংলাদেশের কোনো কিছু তারা ব্যবহার করেনি। আরও একবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যখন এই দেহ উদ্ধার হয়, পুলিশ আসে, অবশ্য গুলশান স্টেশনের পুলিশ আসে, কিন্তু দেহ কারা সরিয়েছিল, কারা এসে ওই জায়গাটা ঘিরেছিল, সবটাই কিন্তু মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা। আচ্ছা, অ্যান্ড রিমুভড হিজ বডি অ্যারাউন্ড 6:30 PM। 6:30 PM এর সময় তার যে দেহ, সেই দেহ নিয়ে তারা চলে যায় ইউএস এম্বাসি, অ্যালং উইথ সেভারেল সুটকেস অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিং। এবং তার সঙ্গে যা যা ছিল, জামা কাপড়, সুটকেস, সেই সমস্ত সব কিছু একসঙ্গে নিয়ে চলে যাওয়া হয় সন্ধ্যের মধ্যেই। আর the embassy has yet to issue an official statement despite repeated queries. A questionnaire by the media sent on September 4 received no response। 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত ইউএস এম্বাসি থেকে এই বিষয়ে কোনো কথা খোলসা করা হয়নি। সাংবাদিকরাও জানতে চাইলে তাদেরকেও কিছু বলা হয়নি, এড়িয়ে যাওয়া হয়েছিল। এবার দেখুন, এবার ঘটনার আসল মোড় আপনাদের সামনে তুলে ধরছি। নিউজ এরিনার সেই একই খবর যেটা নিচের দিকে লেখা আছে, এই হচ্ছে সেই ব্যক্তি, টেরেন্স জ্যাকসন। ঠিক আছে, এবার দেখুন কি লিখছে। হিজ লিঙ্কডইন প্রোফাইল শোড দ্যাট হি হ্যাড সার্ভড মোর দ্যান 20 years ইন দ্য ইউএস আর্মি। বিজনেসম্যান না, গুলশান পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টর, তিনি তো তাই বলেছিলেন। ঢাকা পুলিশ তো তাই বলছে যে সে নাকি একজন ব্যবসায়িক কাজের স্বার্থে তিনি বাংলাদেশে এসেছিলেন এপ্রিল মাসে। 4 মাস ধরে তিনি কাজ করে যাচ্ছেন, ব্যবসা করছেন। আহা হা হা হা, 4 মাস লাগে ব্যবসার কাজে। আর তিনি কোথায় কোথায় যাচ্ছেন, সরকারি কাজকর্ম দেখতে যাচ্ছেন। কোথায় কোথায় যাচ্ছেন, বাংলাদেশি সেনা ছাউনিতে যাচ্ছেন। আর তার লিঙ্কডইন প্রোফাইলে দেখা গেছিল যে তিনি 20 বছর ইউএস আর্মিতে সার্ভিস করেছেন। ঠিক আছে, তারও বেশি, সার্ভ মোর দ্যান 20 years, তারও বেশি, উইথ মাল্টিপল ডিপ্লয়মেন্টস অ্যাক্রস এশিয়া, অ্যান্ড লিস্টেড হিজ কারেন্ট রোল অ্যাজ স্পেশাল ফোর্স অফিসার অর 18A। এই মুহূর্তে তার কারেন্ট রোল কি, তিনি হচ্ছেন এখন স্পেশাল ফোর্সেস অফিসার, আমেরিকার স্পেশাল ফোর্সেস অফিসার। However, following that report, a spokesperson for the 1st Special Forces Command Airborne emailed on September 1 to deny the claim, stating that the individual in question was alive and in this US.
the misinformation is harmful to the individual and could certainly result in unnecessary attention in his personal life, the spokesperson wrote. কি হয়েছিল? যখন সাংবাদিকরা এই বিষয়ে জানতে চায় ইউএস এম্বাসিতে, তারা একটি ডেপুটেশন দেয় কিংবা একটা কোশ্চেন তুলে ধরে, মানে কাগজ পাঠানো হয়েছিল, কথা নয়, ফোনেও নয়, কাগজ পাঠানো হয়েছিল। তার রিপ্লাইতে একজন স্পোক্সপারসন তিনি জানিয়েছিলেন 1 তারিখ লেখায় তিনি জানিয়েছিলেন যে এখানে আমাদের কোনো কিছুই হয়নি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এক কথায় মানে সম্পূর্ণ অস্বীকার করেছিল। তারপর লেটার অন সেপ্টেম্বর 4 ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার্স লেফটেন্যান্ট কর্নেল অ্যালি স্কট ইস্যুড এ ফর্মাল স্টেটমেন্ট রিকোয়েস্টিং এ কারেকশন। তারপর 4ই সেপ্টেম্বর গিয়ে ওদের একজন কমান্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার লেফটেন্যান্ট কর্নেল অ্যালি স্কট তিনি একটি স্টেটমেন্ট জারি করেছিলেন, ফর্মাল স্টেটমেন্ট। সেখানে তিনি লিখেছিলেন, অল কারেন্টলি সার্ভিং পার্সোনেল হু আর অ্যাসাইন্ড টু দ্য ইউএস আর্মি স্পেশাল অপারেশন কমান্ড are accounted for the present. We have no ongoing operations in Dhaka and therefore do not have any authority to comment on the reported death. We would defer your request for details and virtual conference to the US Embassy in Dhaka, Scott wrote. 4 তারিখের ইয়েতে তিনি কি লিখেছিলেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ঠিক আছে, ঢাকাতে আমরা এই ধরনের কোনো স্পেশাল অপারেশন চালাইও না। বুঝতে পেরেছেন? সম্পূর্ণ অস্বীকার, সব কিছুই অস্বীকার তিনি করছেন যে এই ধরনের কিচ্ছু হয়নি, না কিচ্ছু নয়। কিন্তু তার প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, সেখানে বলে দিচ্ছেন তিনি মার্কিন সেনা এবং 20 বছরের বেশি সেখানে কাজ করেছেন। তার কারেন্ট রোল হচ্ছে তিনি এখন স্পেশাল ফোর্সেস অফিসার। কিন্তু না, তাদের স্পোক্সপারসন বলছে না, এই ধরনের কিচ্ছু ঘটেনি, কেউ মারা যায়নি, আর আমরা ঢাকাতে এই ধরনের কোনো কিচ্ছু করছি না, কোনো রকমের স্পেশাল কিচ্ছু হচ্ছে না, অপারেশন কিচ্ছু হচ্ছে না, এটা তাদের বক্তব্য। কিন্তু কিউরিয়াসলি জ্যাকসনস লিঙ্কডইন প্রোফাইল ওয়াজ অল্টারনেট শর্টলি আফটার দ্য ইনিশিয়াল রিপোর্ট উইথ সেন্সিটিভ ডিটেলস অ্যাবাউট হিজ কারেন্ট মিলিটারি রোল ডিলিটেড। এই যে রোলটা লেখা ছিল স্পেশাল ফোর্সেস অফিসার, সেটা তার মৃত্যুর পর চেঞ্জ হয়ে যায়। জানা নেই কে করেছে এই চেঞ্জ, কিন্তু সেটা পরিবর্তন হয়ে যায়। It could not be independently verified whether Jackson himself or another party made the change. স্বাভাবিক, যেটা আমি বললাম, তিনি নিজে করেছেন, তিনি তো মারা গেছেন, তাই না, তিনি তো মারা গেছেন। কিন্তু না, তাদের স্পোক্সপারসন বলছেন মরেননি, তিনি আমাদের এখানে আছেন, যার কথা বলা হচ্ছে তিনি আমেরিকাতেই রয়েছেন, তিনি দিব্য একদম ভালো মতন আছেন, পরিবার নিয়ে তিনি বেঁচে আছেন, ভালো আছেন, সুখে আছেন। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ কি বলছে, তিনি একজন ব্যবসায়ী, তিনি মারা গেছেন। অন্যদিকে সংবাদ মাধ্যমগুলো কি বলছে, তারাও বলছে হ্যাঁ তিনি মারা গেছেন। আর নিউজ এরিনা তারা ঢুকে গেছে তার লিঙ্কডইন প্রোফাইলে, সেই লিঙ্কডইন প্রোফাইলে যেখানে লেখা ছিল 31শে অগস্টের আগে যে তিনি স্পেশাল ফোর্সেস অফিসার, আর সেখানেই তার মৃত্যুর পর এই রোল ডিলিট করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এবং মার্কিন সেনা সম্পর্কিত যে সমস্ত রোল সেখানে লেখা ছিল সবই ডিলিট করে দেওয়া হয়, তাকে তারপর একটা ব্যবসায়িক হিসেবেই পরিচয় দেওয়া হয় লিঙ্কডইনে। তার আগে পর্যন্ত কিন্তু অন্য পরিচয় ছিল। বুঝতে পারছেন? দেখুন, দ্য সিএসআর জার্নাল করেছে, এই খবরটাও গুরুত্বপূর্ণ। ইউএস স্পেশাল ফোর্সেস অফিসার অন বিজনেস ট্রিপ ফাউন্ড ডেট ইন ঢাকা হোটেল, ইন্ডিয়া রেজড কনসার্ন। আচ্ছা, এই বিজনেস ট্রিপটাকে কোট আন কোট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন। তিনি ব্যবসার নামে আসলে একটা গোপন অপারেশন চালাচ্ছিলেন, যেই গোপন অপারেশন 2024-এর 5ই আগস্টের আগে চালিয়েছিলেন পিটার হাস। নামটা কি প্রথমবার শুনলেন? না, অনেকেই এই নামটা এর আগে একাধিকবার শুনেছেন। আজ সেটাও খোলসা করব। লিখেছেন ভেটারেন সোলজার উইথ কি রোল ইন স্পেশাল অপারেশন, সিএসআর জার্নাল খুব সুন্দর করেছে খবরটা। বিজনেস ট্রিপের আড়ালে অ্যাকচুয়াল যেটা চলছিল সেটা হচ্ছে স্পেশাল অপারেশন। কি সেই স্পেশাল অপারেশন? জ্যাকসন হ্যাড সার্ভ ইন দ্য ইউনাইটেড স্টেট আর্মি ফর মোর দ্যান 20 ইয়ার্স, আগেই বললাম, ইনক্লুডিং মাল্টিপল
combat deployments and temporary assignment across the Asia theater. According to his professional profile, he joined the US Army in 2006. 2006 তিনি ইউএস আর্মি জয়েন করেছিলেন। আফটার 3 years উইথ দ্য আর্মি ন্যাশনাল গার্ড অ্যান্ড প্ল্যান টু রিটায়ার উইথিন 2 years। আর 2 বছরের মধ্যেই তিনি তার অবসর ছিল। বুঝতে পেরেছেন? এমন সময় দ্য ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ডো এয়ারবোন হেডকোয়ার্টার্ড অ্যাট ফোর্ট ব্রাগ, নর্থ Carolina Specialist is organization and deploying forces for full spectrum special operation in support of USSOCOM, Geographic Combatant Commanders and other US government agencies. এখানে পরিষ্কার যে টেরেন্স জ্যাকসন তিনি 4 মাস ধরে বাংলাদেশে কি কি কর্মকাণ্ড চালিয়েছেন এবং তাকে কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে আপনি এইগুলোকে সুন্দর করে গোছান, তারপর বাকিটা পরে হবে। বাকি কাজও চলছে সমান্তরালে। সোর্সেস ইন বাংলাদেশ ইন্টেলিজেন্স কমিউনিটি কনফার্ম জ্যাকসন হ্যাড বিন অন এ বিজনেস ট্রিপ ফর সেভারাল মান্থস। আচ্ছা, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তারা বলছে, গোয়েন্দা সূত্র থেকে উঠে আসছে, তিনি ব্যবসার কাজেই এসেছিলেন, কিন্তু হি চেকড ইনটু দ্য ওয়েস্টিন হোটেল অ্যাট অগস্ট 29। কিন্তু তিনি ওয়েস্টিন হোটেলে 29শে অগস্ট কেন চেক ইন করেছিলেন? এতদিন তাহলে তিনি কোথায় ছিলেন, কোন হোটেলে ছিলেন? আচ্ছা, বাট দ্য প্রিসিয়াস নেচার অফ হিজ অ্যাক্টিভিটিস, দ্য পিপল হি মেট অ্যান্ড দ্য প্লেসেস হি ভিজিটেড রিমাইন আনক্লিয়ার। এবং এই সময় তিনি কোথায় ছিলেন, কার কার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন, সেটা কিন্তু অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, কেউ বলতে পারছে না, বাংলাদেশের গোয়েন্দারাও বলতে পারছে না। Indian intelligence agencies are threatening the episode with caution, monitoring whether the officer presence points to a deeper strategic role in the region. কিন্তু ভারতীয় যে সমস্ত গোয়েন্দারা রয়েছে, তাদের যে সূত্র রয়েছে, সেই সমস্ত সূত্র মারফত জানা যাচ্ছে তিনি একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কি সেই ষড়যন্ত্র, কি সেই ষড়যন্ত্র এবং কেন তাকে মরতে হলো, কেন তার মৃত্যু রহস্যজনক? তার আগে আপনাদের দেখাই যে পিটার হাস তার কি ভূমিকা ছিল। এই প্রশ্নের উত্তর আসছি পরের স্লাইডে। এটা দেখুন, অ্যাডিং টু ইন্ডিয়ান কনসার্ন আ রিপিটেড ভিজিট টু বাংলাদেশ বাই ফর্মার ইউএস অ্যাম্বাসেডর পিটার হাস। এর আগে বাংলাদেশে মার্কিন দূতাবাসের যে অ্যাম্বাসেডর ছিলেন তার নাম, তিনি পিটার হাস। তিনি নাও সার্ভিং অ্যাজ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার টু টেক্সাস বেসড এক্সেলারেট এনার্জি। হাস হ্যাজ ভিজিটেড দ্য কান্ট্রি অ্যাট লিস্ট 6 times ইন দ্য পাস্ট ইয়ার। তিনি এখন নেই, তিনি এখন আছেন টেক্সাসে, সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই শেষ বছরে 6 বার বাংলাদেশ সফর করেছেন, 6 বার বাংলাদেশ সফর করেছেন। বুঝতে পারছেন? তিনি কিন্তু ফর্মার, তিনি কিন্তু প্রাক্তন, ঠিক আছে, প্রাক্তন। তিনি এক সময় ছিলেন ঢাকাতে অ্যাম্বাসেডর হিসেবে, মার্কিন অ্যাম্বাসেডর হিসেবে, কিন্তু এখন নেই। কিন্তু না থাকা সত্ত্বেও গত 1 বছরে তিনি 6 বার বাংলাদেশে এসছেন এবং গেছেন। দেখুন, হোয়াইল অফিসিয়ালি ডিসক্রাইবড এ বিজনেস রিলেটেড ইন দ্য এলএনজি সেক্টর, এবং সেই ক্ষেত্রেও বলা হয়েছিল তিনি নাকি ব্যবসার খাতিরে আসছেন। ইন্টেলিজেন্স অফিসিয়াল বিলিভ দ্য টাইমিং অ্যান্ড নেচার অফ অন August 5 has reportedly met in Cox's with 5 leaders. His interaction suggested activities beyond corporate diplomacy. কিন্তু তিনি ওই ব্যবসার আড়ালে, মানে ব্যবসা বলছে, তার আড়ালে তিনি আসল চালটা খেলে দিয়েছিলেন। আসল চালটা তিনি সেই সময়ই খেলে দিয়েছিলেন। কোন সময়? অন August 5 হাস রিপোর্টেডলি মিট ইন কক্সবাজার উইথ 5 লিডার্স অফ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন যেটা এনসিপি মানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, তখন সেই এনসিপি ছিল হচ্ছে ন্যাশনাল কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম। কাদের ছিল এই এনসিপি?
এই নাহিদদেরই ছিল, এই সার্জিসদেরই ছিল, এই হাসনাত আবদুল্লাহদেরই ছিল। এবং এই 3 জন সহ আরও 2 জন যে নেতা, তাদের সঙ্গে 5ই অগাস্ট এই হাস বৈঠক করেছিল। কোথায়? কক্সবাজারে। কক্সবাজারে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, কোনোটাই গুজব নয়, কোনোটাই গুজব নয়। দেখুন, অ্যান alliance tied to the anti-discrimination studies movement which played a pivotal role Bangladesh recent political shift। এবং 5ই আগস্টের পর কি হয়েছিল আমরা সব জানি, সবটাই কিন্তু জলের মতন পরিষ্কার। এবার আপনাদের জানাবো যে অ্যাকচুয়ালি সেই স্পেশাল অপারেশনটা কি ছিল, ঠিক কি ছিল। দেখুন পরের স্লাইডটা, এটা হচ্ছে 1 সেপ্টেম্বর, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারতের, অবশ্যই ভারতের। তারা লিখেছিল, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী মেট মিস্টার ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া, অন দ্য সাইডলাইন্স অফ এসিও সামিট ইন তিয়ানজিন, চায়না। এই যে সেই ছবি, এই যে সেই ছবি। কবে? 1 সেপ্টেম্বর। আর ওদিকে টেরেন্স জ্যাকসন, তার মৃতদেহ কবে উদ্ধার হয়েছিল? 31 অগাস্ট। শুনুন, ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এই বৈঠকটা 45 মিনিটের হয়েছিল, 45 মিনিটের। সে সময় সবাই খবর করেছিল, ভারতীয় সংবাদ মাধ্যম খবর করেছিল, বাংলাদেশের সংবাদ মাধ্যমও খবর করেছিল, আপনারা জানেন। কিন্তু ওই 45 মিনিট বৈঠকের পর নরেন্দ্র মোদী তিনি একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন সেটা আমি আপনাদের শোনাচ্ছি। কিন্তু ওই 45 মিনিট বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা কিন্তু আজও অজানা 2 দেশের কাছেই, ভারত এবং বাংলাদেশ, এমনকি রাশিয়ার কাছেও। তার আগে আপনাদের শোনাই যে নরেন্দ্র মোদী তিনি ওই বৈঠকে, মানে একসঙ্গে তো বৈঠক হয়েছিল, এসসিও সামিট হয়েছিল, তার পাশাপাশি প্যারালালি সমান্তরাল একটি পৃথক বৈঠক ছিলেন নরেন্দ্র মোদী এবং পুতিন। এবং সেই বৈঠকে যাওয়ার জন্য যে গাড়ি বন্দোবস্ত করা হয়েছিল, সেই গাড়িতে, একই গাড়িতে ছিলেন 2 জন। কেন বলছি আমি এসব কথা? কারণ এই বৈঠকের সঙ্গে টেরেন্স জ্যাকসনের মৃত্যুর একটা যোগসাজশ রয়েছে। কেন বলছি? দেখুন, পিএম মোদি হোল্ডস bilateral talks with Putin, says India and Russia have always worked soldier to soldier। ডিডি নিউজ বলছে যে ভারত আর রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। কি বলছে? It is a great pleasure to meet you and I always feel that every meeting with you becomes a memorable one. It provides us an opportunity to exchange a lot of information. We remain in constant contact and have held several bilateral meetings, PM Modi said in his opening remarks। বলছে আপনাদের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের এবং আমরা আমাদের এই যে সাক্ষাৎ, এটা সারা জীবন মনে রাখার মতো, এবং আমরা তো প্রায়ই বৈঠক করি। মোদি বলছেন, নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে। পুতিন ইজ শিডিউলড টু ভিজিট ইন্ডিয়া ইন ডিসেম্বর ফর 23rd ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট। এই ডিসেম্বরেই আসছেন পুতিন, এই ডিসেম্বরেই পুতিন ভারতে আসছেন। আর PM Modi said that the people of India were eagerly waiting for the Russian president visit. This is the definition of our deep, special and privileged strategic partnership. In the most difficult times too, India and Russia have always worked shoulder to shoulder with each other. Our close cooperation is not only important for the people of both countries but also for peace, prosperity and stability in the world, PM Modi said। বলছে শান্তি রক্ষায় এবং এই যে স্থিতিশীলতা বিশ্বের রক্ষায় ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে।
তাহলে বিশৃঙ্খলাকে তৈরি করছে, অশান্তিকে ছড়াচ্ছে। এখানেই বক্তব্য। ভারতের সামরিক গোয়েন্দারা যখন বাংলাদেশে গিয়েছিল তার আগেই, আমি আপনাদের বারবার বলেছি, আরও একবার এই ঘটনাটা বলছি, তার কারণ আছে, শুনুন। তার আগেই একটা অনেকগুলি স্যাটেলাইট ছবি ওয়াকারুজ্জামানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, মেল করা হয়েছিল যে দেখুন আপনাদের ওখানে এই স্থাপনা রয়েছে। সেখানে পাকিস্তানি স্থাপনা তো রয়েইছে, পাশাপাশি মার্কিন স্থাপনাও রয়েছে। সেই ছবি দেখিয়ে দেওয়া হয়েছিল এবং ওই ছবি দেখিয়েই বলা হয়েছিল এবার আমরা আপনাদের কাছে যাব, সেই ছবি মিলিয়ে আমরা ওই জায়গাগুলোকে দেখে আসবো, রেকি করে আসবো আদৌ সেখানে সেগুলি রয়েছে কিনা। ওয়াকারুজ্জামান বানা করতে পারেননি, কারণ তিনি জানেন সেগুলো সেখানে রয়েছে। তিনি জানেন কিভাবে আমেরিকা বাংলাদেশের মধ্যে স্থপতি করছে, মিলিটারি বেস ক্যাম্প করছে, স্যাটেলাইট বসাচ্ছে, আর ওখান থেকে ভারতের নজরদারি চালাচ্ছে। কারা? সিআইএ। এবং সেই স্পেশাল অপারেশনের হেড ছিলেন এই টেরেন্স জ্যাকসন, যার মৃত্যু হয় 31শে অগস্ট 2025। তার পরদিন সেপ্টেম্বর 1, 2025-এ পুতিন আর মোদি এসসিও সাবমিটের পাশাপাশি প্যারালালি একটি তারা বৈঠক করেন, 45 মিনিটের বৈঠক। যে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন যে আমরা রাশিয়া এবং ভারত বিশ্বে স্বাধীনতা, শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করছে। কিছু কি বুঝতে পারছেন? এবার একটা ভেতরের খবর আপনাদের বলি। সূত্রের খবর, অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর, যে পুতিন সেই বৈঠকে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমেরিকা যে কোনো সময় আমাকে মারতে পারে। এর আগে এরকম ঘটনা ঘটেওছে, খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই খাবার পুতিন খাননি, বেঁচে গেছেন। যে সময় আমেরিকা ডেকেছিল একসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকে, বুঝতে পারছেন? সেই সমস্ত উদ্বেগ মোদির সঙ্গে তিনি শেয়ার করেছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকেই নরেন্দ্র মোদী পুতিনকে আশ্বাস দিয়েছেন যে রাশিয়া তো অনেক দূর, সিআইএ বাংলাদেশে বসে ভারতেও নজরদারি আর চালাতে পারবে না। সেই বন্দোবস্তই করা হয়েছে গত সামরিক গোয়েন্দাদের সফরকালে। এবার বোঝা যাচ্ছে পুরোটা খোলসা হচ্ছে কি? যদি এখনো না হয় তাহলে আরও একবার আপনাদের বোঝানোর জন্য এই পেজটা দিলাম, যেখানে আমি লিখেছি যে মোদিকে হত্যার ছক ব্যর্থ। আসলে তো তাই। পুতিনকে কারা হত্যা করতে চায়? কারা? যেই আমেরিকার সঙ্গে থাকবে না তাকেই হত্যা করে দাও। প্রথমে একটা অ্যাটেম্প তারা নেয়, কি? রেজিম চেঞ্জ করে দাও। ইমরান খান যাচ্ছে না সিআইএর সঙ্গে, ফেলে দাও সরকার। রাজাপাকসে যাচ্ছে না আমেরিকার সঙ্গে, ফেলে দাও শ্রীলঙ্কার সরকার। শেখ হাসিনা যাচ্ছে না সিআইএর সঙ্গে, একসঙ্গে সহমত হচ্ছে না, ফেলে দাও সরকার। আর অন্যদিকে নেপালে কেপি শর্মা ওলি, তিনিও সিআইএর কথা মতন চলছিলেন না, তাকেও বাগে আনা যাচ্ছিল না, তাই বদলে দাও। শিল্পীদের, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দেওয়া হতো, টাকা, যাতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা, আর এইভাবে একটা বিরোধিতা তৈরি করা হতো। যেমনটা হয়েছে পাকিস্তানে, যেমনটা হয়েছে শ্রীলঙ্কাতে, যেমনটা হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে নেপালে, তেমনটাই ঠিক ভারতে করার ছক কষেছিল সিআইএ, যেটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। যে ওই অপারেশনের হেড যাকে পাঠানো হয়েছিল টেরেন্স জ্যাকসনের মৃত্যুর পর, এমনভাবেই ব্যর্থ হয়েছে যে এবার মার্কিন দূতাবাসের প্রতিনিধিরাও এই কথা প্রকাশ্যে বলছেন না। টেরেন্স জ্যাকসন বেঁচে আছেন কিনা নেই সেই কথাও তারা বলছেন না। এবং একজন মার্কিন সেনা, তাকে পুরোপুরিভাবে অন্ধকারে রাখা হচ্ছে মিডিয়ার কাছ থেকে, বিশ্ববাজার কাছ থেকে। বুঝতে পারছেন?
বুঝতে পারছেন চক্রান্তটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আর কিভাবে ভেঙে গেল। আর এটা ভারত, ভারতের ক্ষতি করতে আসলে তোদেরই ক্ষতি হবে, তোদেরই ক্ষতি হবে। পরিষ্কার করে শুনে নিন, বাংলাদেশ হোক আর মার্কিন সিআইএ, ডাক্তার ইউনূস হোক আর ডোনাল্ড ট্রাম্প, ভারতের ক্ষতি অত সহজ নয়। আজ এই পর্যন্ত। আপনাদের মতামত জানান, শেয়ার করুন ভিডিওটি এবং লাইক করুন। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।